মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য হকের দাবিতে লড়াই করছেন। খুব সাময়িকভাবে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা তার 25% দিতে হবে। গত 13ই মার্চের একটি বিজ্ঞপ্তি গতকাল রাতে বা গতকাল বিকেল সন্ধ্যের পর থেকে প্রকাশ্যে আসতে শুরু করে, সংবাদ মাধ্যমের হাতেও যা এসেছে আপনারাও সেগুলো হয়তো দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। ফলে সামগ্রিকভাবে ডিএ আন্দোলন এবং রাজ্য সরকারের ঘোষণা, মুখ্যমন্ত্রীর ঘোষণা, সরকারি নোটিফিকেশন, সামগ্রিকভাবে গোটা বিষয়টা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা বোঝার জন্যই দৃষ্টিপাত লাইভের এই দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ভাস্কর বাবুর কাছে আমি যাব, কিন্তু এই মুহূর্তে আপনাদের যেটা খুব ছোট্ট করে যদি বলতে হয় যে অনেকগুলো ঘটনাক্রম, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক মাধ্যমে ডিএ দেওয়ার ঘোষণা, এবং তারপর 13ই মার্চের তারিখ দেওয়া 3টে সরকারি নোটিফিকেশন যেগুলো প্রকাশ্যে এসছে। ভাস্করবাবু, আমার মনে আছে যে 13 তারিখ আপনারা ডিএর দাবিতে কর্মবিরতি বা আপনারা ধর্মঘট বলছিলেন, ধর্মঘট ডেকেছিলেন। সারাদিন সেই ধর্মঘটের খবর আমরা দেখিয়েছি। বিকেলে দৃষ্টিপাত লাইভে আপনি উপস্থিত ছিলেন, সেখানে ডিএ আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে সেই নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু যে নোটিফিকেশনটা গতকাল সন্ধ্যের পর থেকে ঘুরছে, আমাদের হাতেও সেই নোটিফিকেশনের কপি রয়েছে, আমরা একটু পরে আপনাদের দেখাবো স্ক্রিনে। সেই নোটিফিকেশনের ডেট কিন্তু 13ই মার্চ। 13ই মার্চ যদি এই নোটিফিকেশন বেরিয়ে থাকে, আমার মনে আছে যে আপনি খাদ্য ভবনে, কলকাতার খাদ্য ভবনের বাইরে গোলাপ ফুল হাতে আপনার ছবি দেখা গেছিল। বেশ কিছু জেলায় আমরা খবর পেয়েছিলাম যারা ধর্মঘটি সরকারি কর্মচারী তাদের উপর আক্রমণ হয়েছে। এত কিছুর তো প্রয়োজনে ছিল না, 13ই মার্চে তো এই নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। তাহলে আসলে বিশেষ বিশেষ প্রাণী থাকে যারা জলটাকে ঘোলা করে খেতে ভালোবাসে, আমাদের এটা মনে হচ্ছে আর কি। তবে একটা কথা ঠিক যে মুখ্যমন্ত্রী আমাদের এই যে চলমান আন্দোলন দীর্ঘ 3 বছর ধরে চলছে, সেই চলমান আন্দোলন চলাকালীন বিধানসভাতে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আমার মাথা কেটে নিলেও আমি ডিএ দিতে পারবো না, ডিএ দেব না। এই কথাটা বলা এবং তারপরে ডিএর বন্ধ হয়ে যাওয়া চাকাটাকে ধীরে ধীরে সেটাকে ঘোরানো, মানে কারেন্ট ডিএর ক্ষেত্রে বলছি, আমাদের তো দুটো রূপা জুড়ে, মানে দুটো বেতন কমিশন জুড়ে বকেয়াটা চলছে, সেই বর্তমানেরটাকে ধীরে ধীরে ঘোরানো এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে যে জমে থাকা কেস, সেই কেসটাকে সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হওয়া, সেটাকে ত্বরান্বিত করা, সেখান থেকে জয়লাভ, এবং জয়লাভের পরেও আবার নতুন করে টুইস্ট কি মুখ্যমন্ত্রী মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে ওটা এখন সাবজুডিস ম্যাটার, আমাদের আইনজীবীদের টিম দেখছে। আমরা দেখলাম যে তার পরেই তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য সুপ্রিম কোর্টে নতুন করে পিটিশন ফাইল করলেন। সেখানে কি বললেন যে মাননীয় সুপ্রিম কোর্ট, তুমি তোমার যে রায় দিয়েছো সেটাকে সংশোধন করতে হবে। তুমি বলেছো যে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদেরকে দিতে হবে, কিন্তু আমার কাছে এত পয়সা নেই, আমি শুধুমাত্র এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর যারা কর্মচারী, অর্থাৎ যারা সরাসরি সরকারি কর্মচারী, আমি তাদের জন্য শুধুমাত্র দেব। আমরা এর মাঝখানে যখন নোটিশ বেরোনোর পরেই, মানে রায় বেরোনোর পরেই আমরা 8 তারিখেই পথে নেমেছিলাম। 8ই ফেব্রুয়ারি, মানে রায় বেরিয়েছে 5 তারিখ, আমরা 8 তারিখে পথে নেমেছিলাম। তারপরে বৃহত্তর কর্মচারী ঐক্য তৈরি করে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ মিলে আমরা 26 তারিখে নামি। কলকাতা শহর প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে 4 ঘন্টা ধরে। তারপরে ধর্মঘট হয় এবং ওইদিকে কোর্টের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই নন কমপ্লায়েন্সের জন্য আমরা কোর্ট কন্টেম্পটের মামলা করি, এবং তাদের যে এমএ অ্যাপ্লিকেশন ছিল সেই এমএ অ্যাপ্লিকেশনটাকেও কিন্তু আমরা প্রতিহত করার জন্য আমাদের আইনি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে দাঁড়িয়ে সফল ধর্মঘট এবং সর্বাত্মক ধর্মঘটের চাপ, কর্মচারী অসন্তোষ যখন বুঝতে পারছিলেন যে আমার ঘরে আগুন লেগেছে, আমার আর পালাবার পথ নেই, এবং আমরাও বলেছিলাম যে আমরা ঘুঁটি সাজিয়ে রেখেছি, আমরা জানি যে কিভাবে আপনাকে ঘিরতে হবে, সেই চক্রব্যূহটা আমরা সঠিকভাবে রচনা করতে পেরেছি বলে ওই চাপের মানে বহিঃপ্রকাশ স্বরূপ ভোট ঘোষণার 50 মিনিট আগে উনি টুইটারে ঘোষণা করতে বাধ্য হলেন যে ঠিক আছে, আমি সরকার যেটা বলেছিলাম যে সবাইকে দিতে পারবো না, আমরা সেখান থেকে সরে এসে বলছি যে সবাইকে আমরা মিটিয়ে দেব। কিন্তু সেই দিনেও আমরা বলেছিলাম
যে ওনার কার্যকলাপ আমরা যেটুকু জানি, ওনাকে যেটুকু চিনি, ওনার সরকার পরিচালনাটাকে যেভাবে জানি আমরা, তাতে আমরা নিশ্চিত যে উনি মুখে যেটা বলছেন কাজে সেটা করবেন না কোনো মতেই। হ্যাঁ, সেইটাই, মুখে যেটা বলছেন কাজে যেটা করবেন না আপনাদের অভিযোগ। সেখানে একটু দর্শকদের ছোট্ট করে বলে দিই, 13ই মার্চের যে নোটিফিকেশনের কথা বলছিলাম, গতকাল সন্ধ্যের পর থেকে সেই নোটিফিকেশন প্রকাশ্যে ঘুরছে। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিফিকেশন আপনারা দেখছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ নবান্ন হাওড়ার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে একটি নোটিফিকেশন দিয়ে, যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে সেটা দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। একটি দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্ট মার্চ 2026-এ, দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়া হবে সেপ্টেম্বর 2026-এ। এই পর্যন্ত দেখতে গেলে খুব একটা তাতে জটিলতা নেই, কিন্তু জটিলতা শুরু এর ঠিক পরে, যেখানে এই নোটিফিকেশনে বা এই সরকারি অর্ডারে সেখানে বলা হচ্ছে এই যে ডিএ দেওয়া হবে সেটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি যে কর্মচারীরা রয়েছেন রাজ্য সরকারের, তাদেরকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না, দেওয়া হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, মানে জিপিএফ। আপনারা স্বাভাবিকভাবেই জিপিএফ যেটা জানেন, প্রভিডেন্ট ফান্ড, সেখানে দেওয়া হবে। শুধুমাত্র গ্রুপ ডি যে কর্মচারীরা আছেন তাদেরকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হবে। এবং এর সঙ্গেই তারা এটা খুব স্বাভাবিকভাবেই সঙ্গেই আরও একটা ক্লজ রয়েছে যে 2 বছর পর্যন্ত যে জিপিএফ অ্যাকাউন্টে যে বকেয়া ডিএ দেওয়া হবে সেইটা কোনোভাবে কর্মচারীরা তুলতে পারবেন না। এমনকি কত টাকা দেওয়া হলো, সরকার কত টাকা দিল, সেটার কোনো হিসেবও এই মুহূর্তে সরকারি কর্মচারীরা জানতে পারবেন না। ভাস্করবাবু, এই যে এরকম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করা হলো, এবং সুপ্রিম কোর্টের অর্ডারে ছিল যে 2008 থেকে এখনো পর্যন্ত যা বকেয়া সেটা দিতে হবে, সেখানে রাজ্য সরকার স্পষ্ট করে বললো যে 2008 থেকে 2016 সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, পরে সেই অনুযায়ী জানানো হবে। এখন আপাতত 2016 থেকে 2019 এটাকে ধরা হলো, এবং তার মধ্যেও বলা হলো যে বৃহৎ অংশের সরকারি কর্মচারী তাদেরটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে, গ্রুপ ডিদের খালি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর কারণটা কি, দিয়ে সরকারের লাভটা কি হলো, সরকারি পরিকল্পনাটা ঠিক? সরকারি পরিকল্পনাটা অন্য কিচ্ছু নয়, মানে আপাতত এই যে কর্মচারী অসন্তোষ, সেই অসন্তোষটাকে যতটা কম মানে পরিমাণ মানে অর্থ দিয়ে পরে মিনিমাইজ করা যায়, ভোট বৈতরণীটা পার হওয়া, সেখানে ভোট বৈতরণীটা পার হয়ে যাওয়ার পরে আবার নতুন করে দাঁত দেখানো, এবং সেখানে আবার নতুন করে দাঁড়িয়ে বলা যে তোমরা বাবা যদি আমার মাথাটাও কেটে নিয়ে চলে যাও, আমার কাছ থেকে, আমার খুঁট থেকে ডিএটা খুলতে পারবেনি। মানে এই যে ধনুক ভাঙাপন, অনেকে বলছেন যে আপনারা কেন ইয়ে করছেন যে হ্যাঁ আপনাদের জয় হয়েছে নৈতিক। আমরা বলছি নৈতিক জয়টা এই কারণের জন্য হয়েছে, মমতা ব্যানার্জি মনে করেন যে এই ভারতবর্ষে এক এবং একমাত্র তারই সমস্ত কিছুর অধিকার আছে, এবং ওই যে অহংকারের এবং ক্ষমতার দর্পের যে একটা প্রাসাদ বানিয়েছিলেন, আমরা কিন্তু সেই জায়গাটাকে ভাঙতে পেরেছি, ওনাকে মাথা নত করাতে বাধ্য করেছি। আমরা এটাও বলছি যে এই নোটিফিকেশনের মধ্যে 3টে পার্ট উনি করেছেন। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য করেছেন, যেখানে ওই গ্রুপ ডি ছাড়া বাকিদেরকে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে দেওয়া হবে। আমরা বলছি যে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে যে দেবেন, আমাদের রেগুলার যে প্রভিডেন্ট ফান্ড আমরা জমা করি আমাদের স্যালারি থেকে, সেই টাকাটাও নাকি রেগুলারভাবে জমা পড়ছে না অ্যাকাউন্ট, মানে আমাদের সংশ্লিষ্ট প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টগুলোতে। সেটা অভিযোগ। এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু যে কোনো মানুষ যাদের টাকা জমা হচ্ছে, তারা তাদের প্রয়োজন মতো ওখান থেকে লোন নিতে পারেন, একবারে তুলে নিতে পারেন সহজে। মানে এই আমলে সহজে সেই টাকাটা তুলতে পারা যায় না, সরকার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে কোন বিশ্বাসে আমরা বুঝবো যে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমাদের নিজেদের টাকা, যখন আপনি সেটাকে দেন না, হিসেব দিতে চান না, তাহলে এই টাকাটা আপনি ওখানে জমা করবেন এবং সেটা মানে 2 বছর তো ওখানে লক করা থাকবে, সেই টাকাটা জমা দেবেন কি না দেবেন সেই নিয়ে কোনো ক্লারিফিকেশন নেই, কত টাকা জমা হবে সেটা আমরা দেখতে পাবো না, তাহলে সেই টাকাটা আদৌ জমা হবে কিনা সেটারই তো কোনো ক্লারিফিকেশন নেই। এবং বলা হচ্ছে যে আবার সেপ্টেম্বরে গিয়ে দেবেন, এই সেপ্টেম্বরটা ঠিক করলো কে? বাকিটার বিষয়ে কোনো তথ্য নেই, সেটাই বা ঠিক করলো কে? এবং আমার তো যতদূর মনে আছে ভাস্কর বাবু, সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি যে অর্ডার, সেখানে ছিল যে ইমিডিয়েট 25% দিতে হবে। একদম। এইটা কি তার মধ্যে পড়ছে তাহলে 25% এর মধ্যে? 25%-এর কাছাকাছি একটা জায়গা আসছে। আর তার থেকে বড় আর একটা ধোঁয়াশা যেটা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে সরকার পোষিত সংস্থা, তাদের যারা কর্মচারী আছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, পঞ্চায়েত পৌরসভার কর্মীরা, তারপরে ধরুন স্কুল শিক্ষকরা, তারপর আরো বহু সংস্থা আছে, তাদের সংখ্যাটা হিউজ। সেই জায়গাটাতে বিষয়ে কোনো রকম কোনো ম্যাচিং অর্ডার সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে বেরোয়নি। আমরা আজকেই ওই জন্য মানে সময়সীমা বেঁধে দিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে সেগুলোকে বের করতে হবে, এবং বের করা শুধু নয়,
সকলকেই তাদের অ্যাকাউন্টে পয়সা দিতে হবে। আমরা কেন এটা দাবি করছি? দাবিটা করার কারণ হচ্ছে আমরা চাইছি যে ডিএর পয়সাটা কর্মচারীদের কাছে সরাসরি আসুক, সেই টাকাটা বাজার অর্থনীতির মধ্যে যাক। পশ্চিমবঙ্গের বাজারের অবস্থা অত্যন্ত খারাপ, এই টাকাটা যদি বাজারের মধ্যে যায় ব্যবসায়ীদের ব্যবসাগুলো অন্তত কিছুটা হলেও সচল হবে। এবং তার থেকেও আরেকটা জিনিস আমরা চাইছি, সুপ্রিম কোর্টে তারা একটা রিভিউ পিটিশন করে রেখেছেন এবং একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে রেখেছেন। একদিকে বলছেন আমি মেনে নিচ্ছি, আরেকদিকে বলছেন যে তোমার রায়ের সংশোধন চাই। দুটো একসাথে চলতে পারে না। আমরা সেটাও বলেছি যে ওই দুটো অ্যাপ্লিকেশনকে তোমাকে ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। এটা যদি না হয় কর্মচারীরা আবার নতুন করে আন্দোলনে নামবেন। শুধু নয়, এই সরকারটার সমস্ত রকমের বিগত 15 বছরের অপকর্মকে তুলে ধরার জন্য বাড়ির দরজায় দরজায় মানুষের কাছে যাবেন, গিয়ে পরে এদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই দুর্নীতিটাকে তুলে ধরবেন। এখানে আমরা একটা কথা বলে রাখি, সেই দুর্নীতির কথা তুলে ধরতে গিয়ে আমরা কিন্তু অন্য কোনো দলের কথা বলবো না। আমরা বলবো যে এই সরকারটাকে অন্তত তাড়ান, এই সরকারটাকে আর নয়, বাকি যাকে ইচ্ছা আপনার মনে হয় পরিবর্তন করার জন্য ভোট দিতে পারেন, কিন্তু একে নয়। হ্যাঁ, এই প্রসঙ্গে আসবো, কারণ আজকে বিকেলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর বাবুর এই বিভিন্ন সংগঠন তারা এই কথাটা ঘোষণা করেছেন। তারা এক প্রকার সরকারকে একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন 7 দিনের। 7 দিনের মধ্যে যদি না হয় এই গোটা বিষয়টা, তারা যে দাবিগুলো করছেন, তাহলে তারা নির্বাচন যেহেতু সামনে রয়েছে এইভাবে আসবেন। কিন্তু ভাস্করবাবু, একটা বিষয় খুব ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে এক তো এই যে জটিলতাটা তৈরি হলো এই মুহূর্তে, এবং সেখান থেকে আপনারা আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলছেন যে আপনাদের প্রতি মাসে বা নিয়মিত আপনারা যে পিএফ অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা পড়ার কথা, সেইটা নিয়েও আপনাদের সন্দেহের জায়গা তৈরি হচ্ছে, সেটাও আদৌ জমা পড়ছে কিনা। আপনারা যারা সরকারি কর্মচারী, যারা এই সরকারটাকে সচল রাখেন, সরকারের প্রতি যদি এতটা অনাস্থা তৈরি হয়, বা মানে কর্মচারীরাই সরকারকে এক কথায় ভরসা না করতে পারার এই যে বাতাবরণটা তৈরি হয়, সেটা আদৌ কি স্বাস্থ্যকর একটা রাজ্যের উন্নতির জন্য? না, স্বাস্থ্যকর তো নয়। তো একটা সরকার তো শুধুমাত্র সরকার থাকে না। একটা সরকার যদি একটা ইমারত হয়, তার যদি পিলার থাকেন, সেই পিলারটা হচ্ছে যেমন জনগণ হয়, কারণ জনগণের বিশ্বাসের এবং আস্থার উপরে এবং তার প্রত্যাশার উপরে সেটা দাঁড়িয়ে থাকে। সেই ইমারতটার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন সরকারি কর্মচারীরা। কারণ ইমারতটা যদি জীবিত থাকে, সেটা জীবিতটা ততদিন থাকবেন যতদিন সরকারি কর্মচারীরা জীবিত থাকবেন। প্রত্যেকটা পদক্ষেপ, এই যে ধরুন ইলেকশন হবে, ইলেকশনের প্রত্যেকটা ধাপ কন্ডাক্ট করে তো সরকারি কর্মচারীরা। এই যে এসআইআর হচ্ছে, এসআইআরটা করছেন কারা? সরকারি কর্মচারীরা করছেন। তার ভুল ত্রুটি যাই থাকুক, সেই সমস্ত দায় নিয়েই তারা করছেন। সমস্ত ব্যবস্থাগুলোই তো সরকারি কর্মচারীরা চালাচ্ছেন। বাস্তবিক হচ্ছে যে সরকারটা যেভাবে পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা দপ্তরের প্রত্যেকটা সিস্টেমকে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। কোনো রকম মানে ফিনান্সিয়াল কোনো মানে বিষয়গুলোকে স্বচ্ছতা রাখা হয়নি। কেউ জানে না কোথায় কি টাকা পয়সা যায়, দুর্নীতি আকাশ ছাড়া। এবং মানে কিরকমভাবে এই সমস্ত সিস্টেমগুলোকে নষ্ট করা হয়েছে, মানে ভাবলে অবাক হয়ে যাবেন। ধরুন একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাটা চলার কথা হচ্ছে 5 বছর, 6 মাস মধ্যে রাস্তাটা ভেঙে যাচ্ছে। তাহলে মানে জনগণের ট্যাক্সের টাকা, 5 বছরে যে রাস্তাটা একবার খরচা করার কথা ছিল, 5 বছরের মধ্যে দেখা যাচ্ছে সেই রাস্তাটাকে ঠিকঠাক রাখার জন্য অন্তত 7 বার খরচা করতে হচ্ছে। মানে এই যে অপকর্মগুলো চলছে, আমাদের নিজেদের চোখের সামনে আমরা দেখছি যে দুর্নীতি কিভাবে সমস্ত ব্যবস্থাটা থেকে পয়সাগুলোকে চুষে নিয়ে চলে যাচ্ছে। আমাদের পক্ষে এটা অসহনীয় হয়ে উঠেছে। অনেকে হয়তো বলতে পারবেন যে আমাদের নিজেদের লেজে পা পড়েছে, বিষয়টা একদমই তা নয়। আমরা দীর্ঘদিন থেকে লড়াইটা লড়ে যাচ্ছি। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের মধ্যেরই একটা অংশ তারা যুক্ত থাকেন এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা খুব ক্ষুদ্র অংশ। অধিকাংশ কর্মচারী চান যে সরকারটা স্বচ্ছভাবে চলুক, মানুষ তার সঠিক পরিষেবা পাক, এই রাজ্যের মানুষের মানে মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকুক, এবং সরকারটা সৎভাবে সৎ উদ্দেশ্য নিয়ে রাজ্যের মানুষকে একটা উন্নত পশ্চিমবঙ্গ সহ একটা উন্নত ভারতবর্ষের দিকে নিয়ে চলুক। আমরা সত্যি করেই দেওয়ালে পিঠ শুধু আমাদের ঠেকেনি, রাজ্যের মানুষেরও দেওয়ালে পিঠ ঠেকেছে বলে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বেশ, ভাস্করবাবু, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বারবার সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির অর্ডারের রেফারেন্স আসছে বিভিন্ন কথায়, সেখানে রাজ্য সরকারের এই যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি সিদ্ধান্ত, আপনারা কি মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের একটা অবমাননা? আপনারা কি সুপ্রিম কোর্টে আবার কোনোভাবে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, সেটা আমাদের তো অলরেডি একটা মানে কন্টেম্পট পিটিশন করাই আছে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা করেইছি সেটা। এবং আমরা আমাদের মানে সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজি সহ আমাদের যারা আইনজীবীদের টিম আছেন, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত সহ সিদ্ধার্থ ব্যানার্জি, তাদের সবার সাথে আলোচনা করছি।
সরকার কোন কোন জায়গাগুলোতে সুপ্রিম কোর্টের রায়টাকে মানেনি, তার রায়ের উপরে নিজস্ব সিদ্ধান্ত চাপিয়েছে, সেইগুলোকে ক্যালকুলেট করে এবং মানে সরকারের কাছে অর্থ না থাকার যে গল্পটা তারা বলেছিলেন, অথচ হঠাৎ করে দেখা গেল যে তারা রাতারাতি সিদ্ধান্ত ঘোষণা করছেন, এই জায়গাগুলোকে তুলে ধরে আমরা আদালতে অবশ্যই যাব। তাছাড়া আদালতে কিন্তু আগামী 15ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আছেও, যে সরকার তার রায়টাকে মান্যতা দিলেন কি না দিলেন সেটা নিয়ে কিন্তু আদালত শুনানি করবেন এবং সেখানে ইন্দু মালহোত্রার কমিটির রিপোর্টও জমা পড়বে। অর্থাৎ একটা জিনিস দেখুন, যে মামলাটাকে কিন্তু ডিসপোজ করলো না সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টও যারা বিচারপতিরা আছেন তারাও কিন্তু জানেন যে আমি রায় দিলে পরেই হবে না, তাকে কমপ্লাই করানোর দায়িত্বটাও সুপ্রিম কোর্টকে নিতে হবে, কারণ তারাও দৃঢ় জানেন, একদম স্থির বিশ্বাসে জানেন যে এই সরকার যেটা আছে, যারা মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি কোনো প্রতিষ্ঠানকে কোনো রকম সম্মান দেন না, এবং নিশ্চিতভাবে তারা এইটুকুও জানতেন যে তারা এই রায়টাকে মানবেন না, যে কারণে রায় দেওয়ার পরেও সেই রায়টাকে মানে সেই মামলাটাকে আবার নতুন করে শুনানির জন্য তারা দরজা খুলে রাখলেন। ঠিক। ভাস্করবাবু, এই যে 13ই মার্চের ডেট দেওয়া যে নোটিফিকেশনের ওপর ভিত্তি করে এই যাবতীয় কথাবার্তাগুলো আসে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে 25% পরে বাকিটা কিভাবে দেওয়া যাবে সেই নিয়ে একটা কমিটি তৈরির কথা ছিল। এখানে আমি একদম প্রথম প্যারাগ্রাফে কিন্তু এক জায়গায় আছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড আ মনিটরিং কমিটি ইন দিস রিগার্ড। এই যে মনিটরিং কমিটি, মানে আপনারা যারা এই দাবিটা তুলছেন আপনারা একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। সরকার তো একপাক্ষিক নয়, এই বিবাদটা আপনাদের এবং সরকারের মধ্যে রয়েছে বলেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা কমিটি। সেখানে এই যে মনিটরিং কমিটি সম্পর্কে কি আপনারা কিছু জানেন, বা আপনাদের সঙ্গে আপনারা স্টেক হোল্ডার, আপনাদের সঙ্গে কোনো আলোচনা সাপেক্ষে কোনো বিষয় ঠিক হয়েছে, না পুরোটাই শুধুমাত্র সরকারের দিক থেকে ব্যাপারটা চলছে? না, এটা শুধুমাত্র সরকারের দিক থেকে চলছে। তারা বলেছেন যে সুপ্রিম কোর্ট যেমন একটা কমিটি করে দিয়েছি, আমরা তার পাল্টা আরেকটা কমিটি করেছি। এখন সেই কমিটিতে ছিলেন তৎকালীন যারা মানে অর্থ সচিব ছিলেন, তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন তারা সেই কমিটির অংশীদার ছিলেন। মুখ্য সচিব বদল হয়েছে, অর্থ সচিবকে বদলে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, মানে এখন বর্তমানে যারা অর্থ সচিব বা মুখ্য সচিব হিসেবে এসেছেন, এই কমিটির দায়িত্বভার কি তাদের উপরে বর্তাবে? যদি সেটা বর্তায় তাহলে তাদের কাছে আমাদেরও জিজ্ঞাসা থাকবে যে আপনারা যদি এই কমিটির অংশীদার হন এবং এই কমিটি যদি ইন্দু মালহোত্রা কমিটির উপরে ফাংশনিং এর দিকে যায়, তাহলে কোর্ট কন্টেম্পটের বিষয়টা কিন্তু আপনাদের উপরেও বর্তাবে। সুতরাং আমাদের মনে হয় যে এখান থেকে আপনাদের অন্তত বেরিয়ে আসা উচিত। যদি নন্দিনী চক্রবর্তীর মতো ইয়েসম্যান হতে না চান, তাহলে এই জায়গা থেকে মানে যারা নতুন মুখ্য সচিব এবং অর্থ সচিব হিসেবে এসেছেন তাদেরকে বেরিয়ে আসতে আমরা অনুরোধ করব। ভাস্করবাবু, আপনি কথা প্রসঙ্গেই বলছিলেন এবং আজকেও আপনারা সাংবাদিক বৈঠক করে এই কথাটা ঘোষণা করেছেন যে 1 সপ্তাহ বা 7 দিনের ডেডলাইন দিয়েছেন, সেটা যদি না রাজ্য সরকার আপনাদের দাবি মানে আপনারা নির্বাচনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচার করবেন। একটা তো নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারী, আপনি যে বললেন যে এসআইআর সহ বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি কর্মীদের ভূমিকা অনস্বীকার্য, সমস্ত স্তরের সরকারি কর্মী। সেখানে আপনারা সরকারি কর্মী যারা এই গোটা ভোট ব্যবস্থাটাকে বাস্তবায়িত করেন গণতন্ত্রের উৎসব হিসেবে, আপনারাই আবার মানুষের দরজায় যাবেন সরকারের বিরুদ্ধে কথা বলতে বা সরকারের বিরুদ্ধে প্রচার করতে। পরিকল্পনাটা আপনাদের কি রয়েছে এবং সেইটা পশ্চিমবঙ্গ সম্পর্কে গোটা দেশের কাছে কি বার্তা পৌঁছবে? সেটি খুব ইতিবাচক বার্তা হবে? না, ইতিবাচকের জায়গা তো রাখেননি উনি। মানে পশ্চিমবঙ্গের বাইরে এই রাজ্যের কোন কোন বিষয়কে অন্য রাজ্যের মানুষ ইতিবাচক হিসেবে দেখেন, সেটা পশ্চিমবঙ্গের কোনো কোনো মানুষ যদি একটু বলে দিতেন তাহলে আমাদেরও সুবিধা হতো। আরেকটা বিষয়, যে আমরা কিন্তু মানে বলছি না যে কোনো রাজনীতির কথা বলতে যাব। নির্বাচন কমিশনের অংশীদার হিসেবে আমরা রাজনীতির কথা খুব বেশি করে বলতেও পারি না। আমরা অবশ্য নাগরিক অধিকারও ভোগ করি, সেটা আলাদা বিষয়। কিন্তু আইনগতভাবে এটাতেও কোথাও বাধা নেই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আমি বলতে পারবো না। আমি এই প্রশ্নটা তুলতে পারবো না যে নদী থেকে যে বালি তোলা হচ্ছে, যেটার জন্য সরকারি ঘরে 100 টাকা জমা হচ্ছে, সেই বালিটাই নদীর ধারে বাস করা মানুষটাকে কেন 3000 টাকা দিয়ে কিনতে হবে, যে বালিটার দাম 700 থেকে 800 টাকা হওয়া উচিত ছিল। কেন 3000 টাকা দিয়ে কিনতে হবে? বাকি 2000 টাকা কাটমানি হিসেবে কার কাছে যাচ্ছে, সেই জায়গাটাকেও আমরা মনে করছি যে এই দীর্ঘ 15 বছরের জঙ্গল রাজত্ব চলার পরে মানুষের কাছে তুলে ধরাটা আমাদের অন্তত নৈতিক কর্তব্য বলেই আমরা এই রাজ্যের শিক্ষিত মানুষের প্রতিভূ হিসেবে সেই কাজটা করতে চাই। যদি সরকার মানে এই জায়গাতেই অনড় থাকেন
যে রাজ্যটাকে আমরা যেরকমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছি সেইভাবেই আমরা চালিয়ে নিয়ে যাব। তাহলে এই রাজ্যটাকে কিভাবে সুশৃঙ্খলতার জায়গাতে নিয়ে আসতে হয় সেটা আমরাও অন্তত জানি, অন্তত বিভিন্ন সরকারের আমল আমরা যে কাজ করেছি সেই অভিজ্ঞতার জায়গা থেকেই জানি। ঠিক, অনেক ধন্যবাদ ভাস্করবাবু আপনাকে আজকে এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। ঠিক আমার মনে পড়ছে যে ভাস্করবাবুরা নবান্ন অভিযানের বদলে কালীঘাট চলো অভিযান যখন করছিলেন, পুলিশ তাদের ব্যারিকেডে আটকে দিয়েছিল, তখন তারা বলেছিলেন যে রাজ্য সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা 13 তারিখ ধর্মঘটের দিকে যাব। ধর্মঘট হলো, ধর্মঘটের দিন বিভিন্ন ঘটনাবলী হলো, ধর্মঘটের পরে 13 তারিখের 3 দিন পরে 13 তারিখের ডেট দেওয়া একটা নোটিফিকেশন প্রকাশ্যে এলো। আবার আজকে ভাস্করবাবুরা বললেন যে 7 দিনের ডেডলাইন রাজ্য সরকারকে দিলেন, 7 দিনের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন। ফলে সামগ্রিকভাবে গোটা ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যায়, রাজ্য সরকারি কর্মচারীরা আদৌ ডিএ পান কিনা, এবং সামগ্রিকভাবে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই ইস্যু কতটা প্রভাব ফেলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।